শেষ শব্দটা তুলনামূলক ধীর উচ্চারণ করে বাইক স্টার্ট দিল মুশফিক। ওর মেজাজ পুরোপুরি ভালো না হলেও কিছুটা অনুকূলে এসেছিল, কেননা শাহানুর হামিদকে আশানুরূপ অপমানটুকু করে ফেলেছিল ও। তবে মুশফিকের স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না। 2 মিনিটের মাঝেও নিজের বাইকটা পাশে ঝড়ের বেগে আরেকটা বাইক আসে। মুশফিকের পাশে তাকিয়ে দেখলো তোফায়েল হেলমেট হাতে করে পেছনের সিটে বসা, তার মানে বাইকের হেলমেট পরে চালক শাহানুর হামিদ। ওর দিকে তাকিয়ে জয়ের হাসি হাসছিল তোফায়েল। বাইকের হাতল ঘুরিয়ে পাশে তাকালো শাহানুর, বল, শেষ শব্দটা তুমি যে ভুল ধারণা উচ্চারণ করেছ। সে ডেলোডো থেকে বের হওয়া মুশফিক তালুকদার। হাইস্ট স্পিডে আসলেও আমার লকি মিরর ভিউ ডিস্টেন্সে থাকা হবে না তোমার। শাহানুর হয়তো বিদ্রোপাক্ত হাসছিল। চেহারা না দেখে অত্যন্ত এটা আন্দাজ করে নিয়েছিল মুশফিক। বলা শেষ করে শাহানুর স্পিড বাড়ালো। ফাঁকা রাস্তায় ওদের বাইকটাকে মুশফিকের অনেকটা এগিয়ে যেতে দেখলো। এবার নিজের বাইকটাকে স্পিড বাড়ালো ও, কিন্তু লাভ হয় না। শাহানুরের বাইকের আয়নায় দেখলো মুশফিক ওদের বরাবর পৌঁছাতে চেষ্টা করছে। যে গতিটা ওর জন্য স্বাভাবিক ছিল সেই গতিটা হয়তো কঠিন হচ্ছিল মুশফিকের জন্য। রাস্তার কিছুটার সামনে দাগ টানা দেখে গতি আরেকটু বাড়ালো শাহানুর। ওর উদ্দেশ্য ছিল সেখানে থেমে মুশফিকের বরাবর এসে রেস শুরু করা, কিন্তু ওকে এগোতে দেখেই ওদিকে মুশফিকের জেদ চরম পর্যায়ে পৌঁছে যায়। আর সে জেদের বসেই সাবধানতার শব্দটা ভুলে যায় ও, যা ঘটা তা সেকেন্ডের মধ্যেই ঘটেছিল। তীব্র আওয়াজটা শুনে তৎক্ষণাৎ ব্রেক কষল শাহানুর। আতঙ্কিত হয়ে বাইকের আয়নায় তাকিয়ে দেখতে পেল না কিছুই। দাগের আগেই বাইক পরিপূর্ণ থামিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ভুল শোনেনিও, ও সন্দেহ ভুল না। স্পিড ব্রেকারের কাছে মুশফিকের তালুকদারের বাইক অ্যাক্সিডেন্ট করেছে ওহ শিট বলে নামলো শাহানুর। হেলমেট খুলতে খুলতে পেছনে দৌড়ালো ও। মুশফিকের বাইকের পাশে পড়ে ডান হাতের বা হাতের কোনোই ধরা। এ পাশে ও পাশে করতে করতে ব্যথা কাতরাচ্ছে ও। এমনিতেও এটা শহরের জনবহুল রাস্তা ছিল না, তারপর এখন বাজে রাত 10:30। তাই দুর্ঘটনা দেখেও মানুষজন জড়ো হলো না জায়গাটাতে। তবে শাহানুর ঝড়ের গতিতে এসেছিল। নিজের হেলমেট ছুঁড়ে ফেলে রাস্তায় বসে পড়ে মুশফিককে দুহাতে তুলে ধরলো ও। মুশফিকের হেলমেট খুলে ও সারা শরীরে চোখ বুলিয়ে দেখলো ঠোঁট, কান, গলা, কাঁধ, হাত পা কোথাও কাটিছেঁড়া বাদ যায়নি তার। চোখ খিচে বন্ধ রেখে মুশফিক কেবল শরীর মোছাচ্ছিল। শিট 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 তোফায়েল বাইক আন। তোফায়েল কাঁপতে কাঁপতে এগোচ্ছিল, হতভম্ব বলছিল ও। বছরখানেক আগে বাইক কেনার পর এখনও অবধি এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ওকে। শাহানুর উঁচু আওয়াজে হুঁশ আসে ওর। পুনরায় ছুটে গিয়ে নিজের বাইক আনলো। শাহানুর মুশফিককে বাইকে চাবিটা নিল। তারপর দুজন মিলে টেনে টেনে বাইক তুললো মুশফিকের। অজ্ঞান প্রায় মুশফিককে মাঝে ধরে রেখে তোফায়েল পেছনে বসলো। বাইক স্টার্ট দেয় শাহানুর। মুশফিক কেবলই টলছিল। পেছনে বসা তোফায়েল কাঁপা কাঁপা আওয়াজে বলল, ভাই, অ্যাক্সিডেন্ট কেস, পুলিশ টুলিশ। আরেকবার এই ধরনের কথা বলে চলন্ত বাইক থেকে তোকে ফেলে দিয়ে আমি খুনের কেস বানাবো তোফায়েল। ফোন বের কর আমার পকেট থেকে। চমকে ওঠে শাহানুরের পকেটে এক হাত ঢুকালো তোফায়েল। এমনিতে তিনজনের সেভাবে জায়গা হচ্ছে না বাইকে, তারপর শাহানুর সর্বোচ্চ গতিতে বাইক ছুটিয়েছে। এক হাতে মুশফিকের শরীর ধরে আর এক হাতে শাহানুরের ফোন বের করলো। সম্ভবপর হচ্ছিল ওর। শাহানুর বাইকের এক হাতল ছেড়ে দিয়ে নিজেই ফোন বের করে দিল ওকে। সে হাতে মুশফিকের পেছনে জড়িয়ে ধরে বলল, জলদি কর, পাসওয়ার্ড আমার নাম, বাবাকে কল লাগা, ফাস্ট ফাস্ট। ভাই তুই দু হাতে বাইক চালা প্লিজ, এমন না হয় এই একজনকে বাঁচাতে আমরা দুটো মরি। শাহানুর যেন কিছুই শুনল না। তোফায়েলের গলা, হাত, বুক, দুনিয়া সব কিছুই কাঁপছিল। কোনো মতে বাবার লেখা নাম্বারটা ডায়াল করলো ও। তারপর শাহানুরের কানে ধরলো ফোনটা। সারোয়ার হামিদ টিভি দেখছিলেন। ডিনারে ছেলের জন্য সর্বোচ্চ 11টার অবধি অপেক্ষা করার নিয়ম বানিয়েছেন তিনি। মিসেস সারোয়ার ডাইনিং টেবিলে বসে সালাদ কাটছেন। দিবা নিজের ঘরে পড়ছে। বাজতে থাকা ফোন, ছেলের নাম্বার দেখে অবাকি হলেন শাহানুর হামিদ। সচরাচর তার ছেলে কল করে না। টিভি ভলিউম কমিয়ে ফোন রিসিভ করলেন তিনি। হ্যালো বলার আগে ওপাশ থেকে শাহানুর বলল, মুশফিক তালুকদার রোডে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি তাকে নিয়ে সামনে যে হসপিটাল পাবো ঢুকে যাব। তুমি আপাতত বাইকটি সামলানোর ব্যবস্থা করো। হসপিটালে কেউ কোনো ইস্যু করলে কল করবো তোমাকে। কল কেটে যায়। কপাল চেপে ধরে ওপরে দালানে সারোয়ার হামিদ। তারপর নিজের ঘর গিয়ে চুপচাপ মানি ব্যাগ নিলেন। ডাইনিংয়ে এসে স্ত্রীকে বললেন, খেয়ে নাও, এমার্জেন্সি পরে গেছে। হ্যাঁ, এসব এমার্জেন্সির কারণেই নিজে যে পরিবারের সাথে বসে খাও না, সেগুলো কিছু না। আর আমার ছেলেটা একটু দেরি করে আসলো, যত দোষ। আমার অর্ধেক এমার্জেন্সি তো তোমার ছেলেই বোঝায়।
মনের কথাটা মুখে বললেন না সারোয়ার হামিদ। কানে ফোন তুলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসলেন তিনি। তালুকদার পরিবারকে নিয়ে সারোয়ার হামিদ যখন হাসপাতালে পৌঁছালেন, গড়িতে তখন রাত 11টার বেশি বাজছে। করিডোরে আসতেই সবার আগে শাহানুরকে দেখল তারা। স্যান্ডো গেঞ্জি পরিহিত শাহানুর হামিদ কপাল চেপে ধরে কেবিনের সামনেই চেয়ারগুলোতে একটাই বসা ছিল। রক্তে ছিটে ফোঁটা লাগায় গায়ের শার্ট খুলে ফেলেছিল। পায়ের আওয়াজ শুনে চোখ শাহানুর তুলে তাকালো, তারপর দাঁড়িয়ে গেল। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। মিসেস মোশরক ছুটে আসলেন। বাস্তবভাবে ডাক্তারকে শুধালেন, আমার ছেলে এক্সটার্নাল ইনজুরি ডিপ না, কোনো ইন্টারন্যাশনাল ইনজুরি আছে কি না বা থাকলেও কতটুকু আপাতত আমরা সেটাই ফাউন্ড আউট করার চেষ্টা করছি। টেস্টিং শেষ, মিনিট 5-6 মধ্যে রিপোর্ট পেয়ে যাব। দোয়া করতে থাকুন। মিসেস মোশাররফ কান্নায় ভেঙে পড়লেন। মুখ চেপে ধরে স্বামীর বুকে মাথা টেকালেন তিনি। ডাক্তার আসিফকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। আসিফ যেতে যেতে ফোনে রুবিকে জানালো। চিন্তার কারণ নেই। বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অভ্র চুপচাপ কাঁদতে লাগলো। হাসি মুখের পরিবারটার এমন অবস্থা দেখে ওর ক্ষুদ্র শ্বাস ফেলল শাহানুর। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে দেখলো একেবারে পেছনে থেকে 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে সাজ। ওর নামিয়ে রাখা চোখ জোড়া থেকে টপ টপ করে জল গড়াচ্ছে, গাল ভিজে উঠছে। পিছাতে গিয়ে সাজের পিঠ দেয়ালে ঠেকে এই দৃশ্য শাহানুর অনুভব হলো কেউ যেন ওর বুকের ওপর পাথর তুলে দিচ্ছে। একটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ও। সাজের দিকে এগিয়ে গিয়ে বলল, রিল্যাক্স, তোমার ভাই। সাজ চোখ তুলে তাকাতেই শাহানুর থেমে যায়। সাজের লাল হয়ে যাওয়া চোখ জোড়া দেখেও তৎক্ষণাৎ মনে হলো কেউ যেন কাটা তার দিকেই তার গলায় পেঁচিয়ে ধরেছে। শাহানুরের শ্বাস আটকে আসতে থাকে। তার সাজের চারপাশ ক্রমশ আবছা হয়ে আসে। সারোয়ার হামিদের কলের সাথেই বাবার চোখে মুখে তাণ্ডবের আভাস পেয়েছিল। মাসফিকের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবার বলাই একটা লাইনই গত 45 মিনিট ওকে কতবার মেরে ফেলেছে তা কেবল ওই জানে। তবুও বাকি সবের মতো পরিবারের সামনে এতটা সময় নিজেকে শক্ত দেখতে সামর্থ্য ছিল সাজ। তবে এবার আর ওকে সামলে রাখা হলো না। কান্নার মাঝে চোখ তুলে তাকাতেই যেন সবটা ঘুরে উঠল ওর। সর্বোচ্চ চেষ্টা করে লাভ হলো না কোনো। শরীর ছেড়ে দিল সাজের। হতবাক শাহানুর হতবিহ্বল হয়ে নিজের বাহু ধরে অজ্ঞান হয়ে ঢলে পড়া রওনিকে দেখল। ঠিক সামনে দাঁড়িয়ে থাকায় নিজের অজান্তে সাজকে দুহাতে আগলে নিয়েছে ও। অভ্র চোখ পড়ল বোনকে। কান্না থামিয়ে আপুই বলে ডাক লাগালো ও। মোশাররফ তালুকদার পেছন ফিরে দেখল তার মেয়ে জ্ঞান হারিয়েছে। স্ত্রীকে ছেড়ে ছুটে যায় মেয়েকে ধরলেন তিনি। কিন্তু শাহানুর তখনও সাজকে ছাড়ল না। এতক্ষণ ওর দম বন্ধ লাগছিল। এবার বোধহয় ওর হৃদস্পন্দন অনিয়মিত হারে চলতে শুরু করেছে এবং নিঃসন্দেহে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অবুজের মতো সামনে তাকিয়ে দেখলো সাজ তার অভিভাবকের হাতে আছে, সযত্নে সুরক্ষিত। তবুও সাজকে মোশাররফ তালুকদারের হাতে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে একবারের জন্য এটা শাহানুরের মাথায় আসলো না। উল্টো আরেক অকল্পনীয় কাজ করে বসলো। একেবারেই আচানক সাজকে পাজাকোলা তুলে পাশের কেবিনের দিকে হাঁটা লাগালো শাহানুর। কোনো কিছুর পরোয়া না করে ঠালা মেরে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে সাজকে নিয়ে নখ শুনে কেবিনের দরজায় তাকালো মাশফিক। হাতে পায়ে ছোটোখাটো ব্যান্ডেজ আর গলায় সার্ভাইকাল কলার নিয়ে বেডে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসা ছিল। কষ্ট হলেও কিছুটা উঁচু আওয়াজে আসুন বলল। ও সারা শুনে দুজন কেবিনে ঢুকে। শুরুতে শাহানুর, তারপর তোফাল। ওদের দুজনকে দেখে মাশফিক অবাক হলো না। জ্ঞান ফেরার পর পরিবারের কাছে শুনেছেও ওকে কে হাসপাতালে এনেছে। শাহানুর ভেতরে ঢুকে আগে মাশফিককে আপাদমস্তক দেখে নিল, তারপর বলল, এখন কেমন আছো? হ্যাঁ ঠিক আছি, ওই ব্যাস বাহ্যিক কাটা ছেঁড়ার ব্যথা। সরি ভাই, গত রাতে আমার আপনার বাইক নিয়ে ওভাবে বলা উচিত হয়নি। সরি, অনেক সরি। সরি, আমিও বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। অবশ্য তার ফোনও পেয়ে গেছি। মাথা এক চুলো নড়চড় না করিয়ে বলল মাশফিক। ওর জবাবে তোফায়েল সন্তুষ্ট হয়ে পাশে দাঁড়ানো শাওনের দিকে তাকালো। সে তখন চুপচাপ মাশফিকের দিকে তাকিয়ে আছে। ওকে তাকিয়ে থাকতে দেখে মাশফিক কিঞ্চিত হাসলো, বলল, ব্যাপার কি সায়ান হামিদ, তুমিও কি সরি বলতে চাইছো? কেন? গতদিন তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। মাশফিক হাঁটতে যাচ্ছিল, কিন্তু ঘাড়ে টান লাগায় আস্তে ধীরে আওয়াজ তুলে ব্যথায় চোখ মুখ বন্ধ করে নিল। আরে আরে বলে তোফায়েল এগোতে গিয়েও থেমে গেল, কেননা মাশফিক নিজেই নিজেকে সামলাচ্ছে। শাহানুর কিছু বলতে যাবে, তখনই মিসেস মোশাররফ কেবিনে ঢুকলেন। শাহানুর তোফায়েলকে দেখে কিছু বললেন না তিনি। চুপচাপ হাতের ফোনটা বেডে রেখে চেয়ারে বসে মাশফিককে বললেন, আসিফ আসছে সাজকে নিয়ে।
শাহানুর সূক্ষ্ম চোখে ভদ্রমহিলাকে পর্যবেক্ষণ করলো। কাল রাতে উনি প্রথমবার যখন হাসপাতালে এসেছিলেন তখন তার চোখ ও নিজের জন্য কৃতজ্ঞবোধ দেখেছিল। একই চাহনি ছিল অভ্রের, আসিফ আর মোশাররফ তালুকদারও, কিন্তু আজ সেটা নেই। কেন নেই? গত রাতে মাশফিকের রিপোর্টগুলো ভালো জানার পর বাসায় ফিরে গিয়েছিল ও। তারপরে এখানে কি হয়েছে? মিসেস মোশাররফের ওর দিকে না তাকানোর কি এমন কারণ হতে পারে? জবাব হিসাবে একটা কথাই মাথায় আসলো শাহানুরের। জ্ঞান ফেরার পর মাশফিক নির্ঘাত এই অ্যাক্সিডেন্টের জন্য নিজের পরিবারের কাছে ওকেই দায়ী করেছে। সরি বলতে হবে না সায়ন, তোমার দোষ ছিল না। আর আগের বসে আমিও চ্যালেঞ্জ করেছিলাম তোমাকে, সাথে লুজার বলে অহেতুক বাড়াবাড়িও করেছি। আই এম সরি। শাহানুরের ভাবনায় ছেদ ঘটল। মাশফিক কয়েক হাত দূরে দাঁড়ানো শাহানুরের চেহারা একবার পরখ করে প্রতিক্রিয়া নামাতে দেখল ও। প্রথমে বিস্ময়, তারপর অবিশ্বাস, তারপর নমনীয়তা। অবশ্য এতটাই তো হবার ছিল। ও স্বীকারোক্তি তো কেবল শাহানুর হামিদের ভাবনা ছেদ ঘটনার মতো ছিল না। মিসেস মোশাররফ কিছু বললেন না, ব্যাস দু হাতে ছেলের ডাহানাত নিয়ে বসে রইলেন। শাহানুর গলা ছেড়ে বলল, ইটস ওকে, তোমারও দোষ ছিল না। গেট ওয়েলসন, আসি আমরা। স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল শাহানুর, তবু ওর কণ্ঠে যেন কিছুটা অপ্রস্তুত ভাব রয়েই গেল। মাশফিক চোখের ইশারায় অনুমতি বোঝালে তোফাইল বেরিয়ে যায়। নিঃশব্দে হাসলো মাশফিক। করিডোরে শাহানুরকে দেখে গতি কমে আসে সাজের। মাশফিকের জ্ঞান ফেরার পরপরই আসিফ তালুকদার, অভ্র ওকে নিয়ে তালুকদার নিবাসে ফিরেছিল। মোশাররফ তালুকদার তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। সকালে তিনি বাসায় থেকে অফিসে গেছেন, আর সাজ এখন মা ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছে। গতরাতে জ্ঞান ফেরার পর কেউ কিছু বলেনি ওকে, কিন্তু সবার সামনে শাহানুরের বাবুডোরে অজ্ঞান হওয়ার ঘটনা যে তালুকদার পরিবারের জন্য প্রীতিকর ছিল না তা ঠিকই টের পেয়েছিল। মাশফিকের রিপোর্ট আসা অবধি শাহানুর হাসপাতালে ছিল, আর পুরোটার সময় এক কোণে গুটিসুটি মেরে বসেছিল সাজ। ও যদি কোনোভাবে জানতো শাহানুর হামিদ ওর পরিবারের সামনে ওকে কোলে তুলেছিল, তাহলে ও কি করতো সেটা ওর গতরাতে নুইয়ে থাকা অবস্থা দেখেই অনুমান করা যেত। শাহানুর বেখেয়ালে হাঁটছিল। চোখে তোলার পর সামনে সাজকে দেখে থেমে যায়। তোফাইলকে বাইক পার্কিং এরিয়া থেকে বের করতে বলে দুপা এগিয়ে সাজের সামনে দাঁড়ালো ও। সাজ পুরো দমে অস্বস্তিতে পড়ে যায়। দু হাতের ও ব্যাগ থেকে ফোন বের করতে যাবে তার আগেই শাহানুর বলল, তোমার থ্যাংক ইউ তুমিই রাখো, লাগবে না আমার। সাজ প্রসারিত চাইল। আজ আবারও একই প্রশ্ন। অবাক করলো ওকে। এই লোকটা কি করে বোঝা যায় সব? আসলে শাহানুরকে থ্যাংক ইউ বলবে বলে মোবাইল বের করতে যাচ্ছিল ও, আর ফোন বের করে হলনার সাজার। শাহানুর বলল, খেয়াল রেখো ভাইয়ের, আর হ্যাঁ নিজের যত্ন নিও। জ্ঞান হারিয়ে যে হার্ট অ্যাটাকটা দিয়েছ, তোমার ভাই অ্যাক্সিডেন্ট করে এমন টেনশন দেয়নি। থমকে দাঁড়িয়ে রইল সাজ। শাহানুর ওর দিকে চেয়ে পাশ কাটালো, চলে গেল নিজের চিরচেনা গা ছাড়া ভঙ্গিতে। টিফিন পিরিয়ড চলছে। দোতলার ক্লাসের সামনেই বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে দিবা, সাথে বান্ধবী অনর্গল কিছু বলে চলেও এক দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে ও দৃষ্টি কলেজের গেটে, যেখান থেকে অভ্র দুটো বন্ধুর সাথে একাডেমির ভবনের দিকে আসছে। ওদের সাথে অভ্র কথা বলছে, হাসছে, মাথায় চাটি লাগাচ্ছে। কিছুটা এগোনোর পর হাসতে হাসতে চোখ তুলে ওপরে তাকালো অভ্র। দিবার সাথে তৎক্ষণাৎ চোকাচোকি হয় ওর। অভ্রের হাসি কমে আসে, আর ওকে চুপ হতে দেখে দিবার গ্রিল মুঠো করে আরও শক্ত হয়ে আসে। অভ্র নিচতলায় ঢুকে চোখের আড়াল হতেই সাথের মেয়েটা কথা কানে আসে ওর। দিবা, তুই শুনছিস আমি কি বলছি? এই দিবা, কি রে? না, শুনছি না। এত কথা বলিস কেন তুই? একটু চুপ থাকতে পারিস না? একটা সেকেন্ড না বলে থাকতে পারিস না? খারাপ মেজাজের সবটুকু কণ্ঠে উকড়ে দিয়ে ধমক লাগালো দিবা। মেয়েটা হকচকিয়ে যায়, চেয়ে রইল ওর দিকে। ওর চাহনি দিকে দিবা হুশ আসে। কোথাকার রাগ কোথায় দেখাচ্ছে ও থতমত খেয়ে বলল, সরি, আই এম সরি রে। আসলে কিছু বলার ছিল তোমাকে। অভ্র ওর গলা শুনে দুজনেই পাশে তাকালো। দিবা আটকে রইল। আজ কতদিন পর এই ছেলেটা ওর সাথে কথা বলছে। ওর সাথের মেয়েটা এক পলক দুজনকে দেখে নিয়ে চলে গেল ক্লাসে। অভ্র দুপাশে তাকিয়ে দেখে নিল সোনার দূরত্বে কেউ আছে কিনা। কিছু না কেউ। দিবা কিছু বলতে যাবে তার আগেই ও বলল, বাবা, এত জলদি আমাকে কিছু করার প্রয়োজনই হলো না তোমার। ক্রেডিট তোমার ভাইয়ের, এরকম পরিস্থিতি সেই করেছে। দিবা হাসলো, কিছুটা অধ্যত্বের সাথেই বলল, I can have his brother in the world. তার কথা জানি না, তবে আমিও পৃথিবীতে বেস্ট ভাই হতে চাই দিবা। এই জন্যই একটা রিকোয়েস্ট করতে এসেছি তোমাকে। দিবার হাসি কমে আসে। অভ্র এর আগে কখনো ওর সাথে এমন গুরুতর আওয়াজে কথা বলেনি।
আজকে ওর স্বরে যে শীতলতা সেটা দিবার জন্য পুরোপুরিভাবে নতুন। ও আশা করেছিল আবার ওর সাথে কথা না বলার বিষয়টা মেটাবে, কিন্তু সে যা বলল আপাতত ওর ভাবনার প্রশ্নবিদ্ধ। আর ওর এমন প্রতিক্রিয়ায় অভ্রের হেলদোল নেই। ও একই ভঙ্গিতে স্পষ্ট ভাষায় বলে উঠল, শায়ান ভাইকে বলো সে যেন আমার বোন থেকে দূরে থাকে। বজ্রপাতের মতো থমকে রইল দিবা। নিজের কানকেই ঝালাপালা লাগছিল ওর। ওর বুঝে আসে না ঠিক কি শুনলো। আমার বোনের থেকে দূরে থাকো, লাইনটা তো শাহানুরের, তার বোনটা তো ও, তাহলে অভ্র এই লাইনটা কেন বলছে? ওকে কেন বলতে বলছে? তাও আবার কাকে বলতে বলছে? শাহানুরকে? এত প্রশ্নের চিহ্নের চাপে উক্ত সরল বাক্যটাও জটিল হয়ে গেল দিবার জন্য। ওর মন মস্তিষ্কে চলা হোয়াট দ্য হেল লাইনটা বুঝতে অভ্রের অসুবিধা হলো না, কিছু বললও না। কাঁধের ব্যাগের ফিতা ধরে উদ্বেগ হলো ক্লাসে ঢুকবে বলে পেছন থেকে দিবা ডাক লাগালো, ওয়েট অব্র, কি বলতে কি চাইছো কি তুমি? অভ্র থামে, আবারও দিবার দিকে ফিরে দাঁড়ালো ও সোজা শব্দে বলল, শায়ান ভাই কারণে অকারণেই আপুয়ের কাছে আসে দিবা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। গলা উঁচিয়ে বলল দিবা। অভ্র পেছনে তাকালো, কিছু দূরে থাকা ছেলেগুলো ওদের দেখে হাসছে, কিন্তু ওদের দেখেও দিবা নিজেকে সামলালো না। পরোয়া না করে আসলো সারোয়ার হামিদের দুই ছেলে মেয়ের স্বভাব, আর তার সাথে পরিচিত অভ্র, তাই অবাক হলো না ও। দিবা তেমনই জোর গলাতেই বলল, মানছি আমার ভাই তোমার সাথে একটু রুড, কিন্তু তার মানে এই না যে তুমি ওকে নিয়ে যা তা বলবে। ও একটা পাবলিক সিঙ্গার, এত এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও কেউ কখনো ওর কোনো বাজে রেকর্ড ছিল না। ওর এগেনস্টে কেউ বাজে কিছু বলতে পারবে না, তুমি জানো সেটা। আর আজ তুমি বললাম তো ভাইয়া এমন পরিস্থিতি তৈরি করেছে। অব্র প্লিজ, কাকে নিয়ে কি বলছো তুমি জানো? ভুলে যেও না ওর জন্যই 2 দিন আগে তোমার ভাই প্রাণে বেঁচে গেছে। আমি কিছুই ভুলিনি দিবা। মাশফিক ভাইয়ের জন্য আমি তার কাছে থ্যাঙ্কফুল, কিন্তু তার মানে এই না যে আমি আমার বোনের কথা ভুলে যাব। মাথা খারাপ হয়ে গেছে তোমার, যা তা বকছো তুমি। আমি যা তা বকছি না। এই এলাকায় আসার পর দিনই শায়ান ভাই ঘর ভরা মানুষের সামনে আপুকে অপমান করে গিয়েছিল। সেটা আপু মনে রাখিনি বলে আমিও মনে রাখিনি, কিন্তু এরপর যা হচ্ছে সেগুলো হওয়ার কথা না। লাইব্রেরির ঘটনা আশা করি ভুলোনি তুমি, তারপর কফি শপে, আবার সেই রাতে হসপিটালে। মাশফিক ভাইয়া আগে লাগতে না আসলে আমার ভাই তালুকদার নিবাস অব্দি যেত না। ওই ঘটনাটা আমার ভাইয়ের চেয়ে তোমার ভাইয়ের ভূমিকা বেশি, সো এটা নিয়ে কথা না বাড়ানো তো বেটার। তারপরও আমার জীবনে সরি না বলা ভাই সরি বলেছিল তো শাহজাবুকে। সেদিন লাইব্রেরির ঘটনা সম্পর্কে মনে আছে তোমার? আমার শাহজাবুকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিল আমার ভাই। আর কফি শপে ভাইয়া যে আপুকে ডিফেন্ড করেছিল সেটা তো তুমিই আমাকে বলেছিলে। তাহলে এখন হসপিটালে কোন ঘটনার কথা বলছো তুমি? কি হয়েছিল? কি হসপিটালে? টেল মি। আপুই সেন্সলেস হয়ে গিয়েছিল, আর ভাইয়া আপুকে কোলে করে কেবিনে নিয়ে যায়। ওখানে আমি বাবা থাকা সত্ত্বেও দিবা আটকায়। পরিচয় হবার পর প্রথমবার অভ্রের সামনে দমে যাচ্ছিল ও। এই দমে যাবার পরিস্থিতিটা যদি ওদের দুজনের বিষয় নিয়ে হতো তবে আজ কোনো সমস্যা ছিল না ওর। আজ ও প্রস্তুত ছিল অভ্রের সামনে নত হবার জন্য, কিন্তু বিষয়টা ছিল শাহানুর, ওর ভাই। আর সত্যি তো এটাই, সাথে সাথে শাহানুর ক্রমশ জড়িয়ে যাবার মনোভাব সাথে ভাইয়ের এতদিনের ওঠা বসার চেয়েও বেশি মনে হচ্ছিল দিবার। তবুও সেকেন্ডের ব্যবধানে নিজেকে স্বাভাবিক করলো ও। ওর মনে হলো এখন ও দমে গেলে ওর ভাইকে নিয়ে অভ্রের ঋণাত্মক ধারণা গাঢ় হবে, তাই আগের স্বভাবেই ফেরত আসলো ও। অভ্রের চোখে চোখ রেখে বলল, সিরিয়াসলি অব্র, তোমার বোন সেন্সলেস হয়ে গেছে, আমার ভাই তখন ওখানে কে আছে না আছে সে চিন্তা না করে তাকে কোলে তুলেছে, কেবিনে নিয়ে গেছে, আর তুমি থ্যাঙ্কসফুল না হয়ে উল্টো তাকে দোষারোপ করছো। আর ইউর আউট ইউর মাইন্ড। অভ্র এতক্ষণ ইতস্তত করলো, বুঝে উঠলো না দিবাকে ঠিক কী করে বোঝায়। যে ঘটনাগুলো দিবা যুক্তি দিয়ে বললো সে যুক্তি ও জানে, কিন্তু তবুও শাহানুরের সাজের কাছে আশাটা ওর বা ওর পরিবারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে নিবে না। তালুকদার পরিবারের শিক্ষা এতটাও
উদারনৈতিক না, আর সেটা হয়তো দিবা বুঝে আসবে না, তাই কথা শেষ করতে বলল। হোয়াট এভার, তুমি ভাইয়াকে বলবে আমার আপু এর জন্য এনাফ, সে যেন আর হল টিল বেস্ট, তোমরা সেরা ভাই হওয়ার যাত্রা সফল হোক। দিবা আব্রুকে কথা শেষ করতে দিল না, লম্বা লম্বা পা ফেলে ক্লাসে চলে গেল।